আমাকে ছেড়ে দেন, দয়া করুন আমার উপর। তোকে ছাড়বো বলে কি আনছি নাকি? তোর ওই মাকে কত টাকা দিয়েছে জানিস? এখন ন্যাকামি ছেড়ে ভালোই ভালোই কাছে আয়। ছাড়ুন আমায়, ছাড়ুন। শালি চুপ। এই এত সুন্দর কেন তুই? ইস, কি ফিগার! সুজনার শাড়ির আঁচল ধরে টান দিল লোকটা। সুজনা চিৎকার করে উঠল। সারা শরীর জুড়ে ঘৃণায় রি রি করে উঠল সুজনার। লোকটা সুজনার উন্মুক্ত কোমর চেপে ধরল আর নেশা ভরা কণ্ঠে বলল, তুই আমাকে আনন্দ দিলে তোকে রাজরানী করে রাখবো। উফ, আমার যে আর তর সইছে না। সুজনা মিনতি করছে তাকে ছাড়ার জন্য, কিন্তু কে শুনে কার কথা? সুজনার কোনো কথাই যেন ঢুকছে না তার কানে। লোকটা হঠাৎ উন্মাদ হয়ে উঠল। সুজনার ফর্সা শরীরের লাল ব্লাউজের ফিতা আর পেটিকোটের ফিতা ধরে যেই না টান দিল, অমনি না, সুজনা লাফ দিয়ে উঠে বসলো। জোরে জোরে শ্বাস নিল। সুজনাকে এভাবে চিৎকার করতে দেখে আফরিন উঠে বসলো। দিদি, দিদি, কি হয়েছে? পানি, পানি, পানি দে। আফরিন পানি এগিয়ে দিল। একটু থামলে আফরিন কাঁধে হাত রাখলো। সুজনা কেমন চমকে উঠল। কোনো খারাপ স্বপ্ন দেখছিলে? সুজনা মাথা নাড়ল। কিছু হবে না, শুয়ে পড়ো, রাত বেশি নেই। সুজনা চুপটি করে শুয়ে পড়ল। আফরিন মাথায় হাত বুলিয়ে দিল। সুজনা চোখ বন্ধ করতেই দুফোঁটা অশ্রু গড়ালো। এক সময় ঘুমিয়ে পড়ল। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। এই যে নবাবজাদি, উঠুন। আর কত ঘুমাবেন? উঠে আমাকে উদ্ধার করুন। মায়ের এমন ডাকে সুজনা লাফ দিয়ে উঠে বসলো। যান গিয়ে নাস্তা বানান, না খেয়ে থাকবে নাকি সবাই? যাচ্ছি মা। আজকে যে তোর বিয়ে, মনে আছে তো? সন্ধ্যায় আসবে ওরা, সময় মতো তৈরি হয়ে নিবি। আম্মা। তিনি কোনো কথা বললেন না, চলে গেলেন। সময় গড়ালো, দুপুর পেরিয়ে বিকেল হলো। সুজনার এখনো কোনো তোড়জোড় না দেখে মা বললেন, এই তোকে কি বললাম সকালে কানে ঢুকে নি, যা তাড়াতাড়ি রেডি হ। আম্মা, আমার উপর একটু দয়া করেন। আমি এই লোকের সাথে যাবো না আম্মা। এত নির্দয় হবেন না, রহম করুন। মুখ পুরি ছাড় আমায় মা, তাড়াতাড়ি রেডি হ। আমি যাবো না আম্মা। তুই যাবি, তোর ঘাট যাবে চুলের মুঠি ধরে। বাপ মায়ের খাইছস, এখন আমারে খাওয়াস ধান্দা? আপনিও তো আমার মাই। ওই বদমাইশ লোকের কাছে আমাকে তুলে দিতে আপনার বুক কাঁপছে না? আমি তোর মা না, সৎ মা। তোকে তুলে দিতে বুক কাঁপছে না, বরং শান্তি লাগছে। জীবনে তো শুধু আমার অন্ন ধ্বংস করে গেলি। এই লোকটাকে কত টাকা দিবি জানিস? কয়টা টাকার জন্য আপনি আমায় বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, আমার টাকা দরকার, টাকা। এতকাল তোরে পালছি, এটাই অনেক। সুজনার মুখে আর কথা আসলো না, ঘাপটি মেরে বসে রইল। সুজনার সৎমা সুজনাকে তাড়া দিয়ে মুখ ঝামটা মেরে চলে গেল। সুজনা উঠে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। এই ছিল আমার ভাগ্যে। আল্লাহ সাহায্য করো। দিদি, এই দিদি, দরজাটা খোলো। সুজনা উঠে চোখ মুছে দরজা খুলল। আফরিন ওর সৎ বোন, কিন্তু কখনো মনে হয়নি ওরা সৎ। আর একটা ভাইও আছে, অয়ন। কি হয়েছে? আফরিন এদিক ওদিক তাকিয়ে ঘরে ঢুকে আবারও দরজা বন্ধ করে দিল। আঁচল থেকে কিছু টাকা বের করে বলল, দিদি, তুই চলে যা, এই নে টাকা, পালিয়ে যা তুই। বোন, তুই কি বলছিস এইসব? আমি ঠিকই বলছি, না হয় মা তোকে ওই বুড়ো বেটার কাছে বেচে দেবে। নিজের এত বড় সর্বনাশ করিস না। এমনটা হয় না বোন, মা জানলে মেরে ফেলবে। আমি সাহায্য করব তোকে, তুই আগে তোর জীবন বাঁচা। তোকে বিপদে ফেলে আমি যেতে পারবো না বোন। আমার কিছু হবে না, অয়ন তোকে রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। অয়ন? হ্যাঁ, অয়ন। আর না করিস না দিদি, ওরা আসলো বলে। যদি ধরা খাই? আমি আছি তো, আমি তোকে দেখব। তুই এখন ঝটপট বুকরা পরে রেডি হয়ে নে, নিজের কিছু কাপড় নিয়ে নিস সাথে। ছোট বোনের এমন সাহসিকতা দেখে সুজনা অবাক হলো। চোখ ঝাঁপিয়ে জল গড়ালো।
আফরিন বোনের চোখে পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, যেখানে থাকিস নিজেকে তৈরি করিস। এই দুনিয়ার কেউ কারো নয়। সহজে কাউকে বিশ্বাস করবি না দিদি। মানুষ রূপের জানোয়ারগুলো বড্ড ভয়ঙ্কর। সূচনা কেঁদে ফেলল শব্দ করে। আফরিন ওকে কান্না করতে বারণ করে বলল, আমি মাকে দেখে আসি, তুই তাড়াতাড়ি রেডি হ, সময় বেশি নেই। সূচনা মাথা নাড়ল। আফরিন দরজা খুলে আবার পিছু ফিরে বলল, দিদি তোর সার্টিফিকেটগুলো সাথে নিয়ে যাস। কেন, ওগুলো দিয়ে কি হবে? হাদারাম, যদি পারিস আবার পড়াশোনা শুরু করিস। তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পারলে পড়াশোনা ছাড়বি না। অনেক বড় হতে হবে তোকে। সূচনার আবার কান্না পেয়ে গেল। আফরিন একটু রাগী স্বরে বলল, এমন প্যাচ প্যাচ করে কান্না করবি না তো, শক্ত হ। এত নরম মানুষের ভাত নাই দুনিয়ায়। মনে রাখিস, মানুষ চাইলে সব পারে, তুইও পারবি। আফরিনের কথাগুলো সূচনার মনে লাগলো। চোখ মুছে একটু হেসে মাথা নাড়ল। আফরিনও মুচকে এসে বেরিয়ে পড়ল। অয়নকে দেখে বলল, সব ঠিকঠাক। হ্যাঁ, সব রেডি, তুই জলদি তোর কাজ কর। আফরিন তার পরবর্তী কাজে গেল। মায়ের ঘরে ঢুকে বলল, মা, কি বলবি বল। আফরিন ডাঙাগুলোর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। হাতের শরবতটা মায়ের হাতে দিয়ে বলল, তোমার জন্য আসলাম। তুমি কত কষ্ট করছো ওই সূচনার জন্য। কষ্ট না করলে কি আর টাকা আসে হাতে? ওর কত দূর। তুমি শরবতটা খাও, আমি দেখে আসছি কত দূর ওর। ঠিক আছে, যা। মা, ওরে তো বিদায় করেই দিবে। ওর মায়ের না সোনার বালা ছিল, ওরে দিয়ে দাও। আপদ বিদায় করো। না, ওটা দিব কেন? দিব না। আহা মা, বুঝতেছো না, পরে এই মেয়ে আবার খোটা দেবে। ওর মা তো আপদ ছিল, ওই সূচনাও আপদ আছে তো একটা বালাই, দিয়ে দাও, ঝামেলা যাক। সূচনার মা কিছু ভাবলেন। ভেবে উঠে গিয়ে আলমারি থেকে সূচনার আসল মায়ের বালা জোড়া বের করে বললেন, নিয়ে যা ওরে, সাজা গিয়ে, ও বাড়ির লোক এলো বলে। আফরিন বালা দুটো হাতে নিয়ে আলতো হাসল। তুমি শরবতটা খেয়ে নাও, আমি যাই। আফরিন বেরিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। মায়ের শরবত খাওয়া অবধি দাঁড়ালো। খাওয়া শেষ হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। মনে মনে বলল, দিদির সাথে আর অন্যায় হতে দেব না আমি। এবার দিদি দিন ফিরবে। সরি মা, কিন্তু কি করব বলো? তোমার মেয়ে না হলেও আমার তো বোন। একই বাবার রক্ত বইছে আমাদের শরীরে। আফরিন যাওয়ার আগে অয়নকে বলে গেল, অয়ন, মা ঘুমিয়ে পড়লে আমাদের ডাকবি। বেশি দেরি করবি না। আর তোর বাইক রেডি করছিস? হ আপু, করছি। আফরিন সূচনার কাছে গেল। দিদি সব রেডি? হুম। চল তাহলে। আম্মা কোথায়? মা ঘুমায়। এই অসময়ে ঘুমোয় কেন? শরীর ঠিক আছে তো? আমি গিয়ে দেখে আসছি। সূচনা যাওয়ার জন্য পা বাড়ালো, অমনি আফরিন হাত ধরল। আরে কি করছো? মায়ের সাথে কিছুই হয়নি। তাহলে ঘুমাচ্ছ যে? আফরিন রহস্যময় হাসি দিল। আফরিনের হাসি থেকে সূচনা চমকে বলল, তোরা কিছু করেছিস? আরে না, আমরা কি করব? এখন ওসব বলার সময় নেই, চল তুই। না, সত্যি করে বল, কি করছিস? তেমন কিছু না, শুধু শরবতে একটা দুটো তিনটে ঘুমের ওষুধ মিশিয়ে, ঘুমের ওষুধ। এগুলো কি করছিস তুই? আম্মার যদি কিছু হয়ে যায়? এই মহিলার কিছুই হবে না, কই মাছের জান বলে কথা। আফরিন, এসব কি কথা? মা হয় উনি তোমাদের। মা হলে তোমার সাথে এমন করতে পারতো না। এছাড়া আমার কোনো উপায় ছিল না, তোমাকে বাঁচাতে আর কিছু খুঁজে পেলাম না। চিন্তা করো না, অল্প ডোজের ওষুধ দিচ্ছি, তাড়াতাড়ি জেগে যাবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, চলো। আফরিন কথা না বাড়িয়ে সূচনার ব্যাগ হাতে বের হতে উদ্ধত হলো। সূচনা বিছানায় ঠায় বসে আছে। আফরিন পিছু ফিরে তাকিয়ে দেখল সূচনা বসে আছে। এগিয়ে গিয়ে বলল, কি হলো, বসে পড়লি কেন? আফরিন, আমি পারবো না রে, তোদের ছেড়ে যেতে পারবো না। এসব এখন বলার সময় নেই দিদি। আর একটু হলে ওই বুড়া বেটা আয়সা পড়বো, তখন আর যেতে পারবি না। উঠ দিদি, উঠ। বোন, আমাদেরও কষ্ট হবে দিদি, কিন্তু কিছু সময়
এই কষ্টের কথা ভাবলে চলবে না, কষ্ট পরেও শান্তি মিলবে। সূচনা শুনল আফরিন এক হাতে ব্যাগ আর অন্য হাতে সূচনাকে নিয়ে বেরিয়ে গেল পেছনের দরজা দিয়ে। আশেপাশে তাকিয়ে রাস্তায় উঠল ওরা। অয়ন আগেই বাইক নিয়ে দাঁড়ানো ছিল। ভাই, বোনের ডাকে অয়ন ফিরল। এসে গেছিস তোরা? দিদি তাড়াতাড়ি ওঠ, ওদের দেখলাম আমাদের বাড়ির দিকেই যাচ্ছে। দিদি উঠে বস। ভাই এই নে ব্যাগ। ট্রেন কয়টায় জানিস? 6:30 ট্রেন। এখন কত বাজে? 5:45। আপু সময় নেই, সময় নেই বেশি, ওটা এখন। সূচনা আফরিনকে জড়িয়ে ধরল। তোদের ছাড়া থাকবো কি করে? থাকতে হবে দিদি, আমাদেরও কষ্ট হবে ভীষণ। তোদের দু বোনের কান্নাকাটি শেষ হলে এবার যেতে দে। আফরিন চোখ মুছে হেসে সূচনাকে বিদায় জানালো। সূচনা অশ্রু মাখা চোখে বিদায় জানালো আদরের বোনকে। অয়ন বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ট্রেন ছাড়ার কিছু সময় আগে রেল স্টেশনে পৌঁছে গেল। দিদি ট্রেন ছেড়ে দেবে, গিয়ে বসে পড়ো। ইতিমধ্যে হুইসেল বাজিয়ে ফেলেছে। সূচনা অয়নের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলল, আমার সোনা ভাই, বোন আর মাকে দেখে রাখবি, নিজের যত্ন নিবি। মা জানতে পারলে আফরিনকে মারবে, তুই সামলে নিবি। আমি পারলে কল করব তোকে। তুই নিজের খেয়াল রাখিস দিদি, সাবধানে থাকিস। সূচনা চলে গেল তার সিটে। জানালা দিয়ে তাকিয়ে রইল অয়নের দিকে। অয়নের চোখে জল নিয়ে মুচকি এসে হাত নাড়ালো ওদিকে। নানু ভাই কোথায় তুমি? আমাকে তো বেরোতে হবে এবার। তোমার নানু রুমে বসে কাঁদছে। কেন কাচ্ছে নানা ভাই? এমন করলে যাব কি করে আমি, বলো তো? তুমি গিয়ে বোঝাও। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে নানুর রুমের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, নানু ভাই আসবো? রুমের ভেতর কোনো সারা শব্দ না পেয়ে নিঃশব্দে রুমে গেল। গিয়ে দেখলো ওর নানু মুখ ঘুরিয়ে চুপ করে বসে আছে। মেহের মুচকি হেসে এগিয়ে গেল। নানু ভাই আমার কিউট জানো, এমন কান্নাকাটি করে না। মেহেরের নানু চুপ করে আছেন, কোনো কথা বলছেন না। মেহেরের জড়ানো হাত দুটো সরিয়ে দিতে চাইলে মেহের আরো শক্ত করে জড়িয়ে ধরল। নানু প্লিজ একটু বোঝার চেষ্টা করো, কাল আমার ক্লাস আছে, আজ না গেলে হবেই না। তুমি না আমাকে কত বোঝো, এখন এমন অবুঝের মতো কেন করছো নানু ভাই? তোমাকে দুদিনের জন্য কে আসতে বলেছিল? যাও যাও চলে যাও। তুমিও চলো তাহলে আমার সাথে। তোমার নানা ভাই এখনো জীবিত, তাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না, জানো না? ওরে ভালোবাসা, তাহলে নানা ভাইও চলুক। না, আমরা এখন আর যাব না। তাহলে আমাকে বিদায় জানাও। আজ না গেলে হয় না? না গেলে যে লোকসান হয়ে যাবে। তুমি কি চাও তোমার চ্যাম্প কারো কাছে কথা শুনুক? ভদ্রমহিলা না সূচক মাথা দোলালো। মেহের হেসে বলল, তাহলে তো আজ আমাকে যেতেই হবে। আর গোমরা মুখ করে থেকো না, প্রমিস করছি আবার আসবো আমি। সত্যি? সত্যি। ঠিক আছে চলো। মেহের এক হাতে নানুকে জড়িয়ে বের হলো। ওরা বের হতেই মেহেরের নানা বলল, কি মান অভিমান ভেঙেছে তাহলে? না ভেঙে আর কোথায় যাবে বলো নানা ভাই? ফাজিল ছেলে। দরজা অবধি এগিয়ে দিল। মেহেরের মামাতো ভাই গাড়ি বের করে রেল স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে মেহেরকে। নানা ভাই, নানি ভাই, আসছি আমি, ভালো থেকো। সাবধানে যাও ভাই। বাসায় পৌঁছে কল করো আমাদের। মেহের মাথা নেড়ে গাড়িতে উঠে বসলো। বাইরে তাকিয়ে হাত নাড়ালো ওদের। গাড়ি শু করে চলে গেল তার গন্তব্যের দিকে। এক্সকিউজ মি মিস। সূচনা হাতের উপর মাথা রেখে জানালার বাইরে তাকিয়েছিল। পুরুষালী কণ্ঠে মুখ ঘুরিয়ে মেহেরের পানে তাকালো। সূচনা তাকাতে মেহের হা করে রইল। সূচনা চোখ সরিয়ে নিতে মেহের বলল, আপনি যে সিটে বসেছেন সেটা আমার, এই যে টিকিট দেখুন। সূচনা দেখলো, কিছু না বলে সরে বসলো। চোখ দুটো অসম্ভব সুন্দর, মেয়েটাও সুন্দর, কিন্তু বোবা নাকি? রাতের নিস্তব্ধতা বাড়তে লাগলো। ট্রেন ছুটছে তার নিজের গতিতে। গ্রামের পর গ্রাম পেরিয়ে চলছে শহরের উদ্দেশ্যে। মেহের উপন্যাস পড়ছিল। এরই মধ্যে কল এলো ওর। পড়ায় বিঘ্ন ঘটায় মেজাজ খারাপ হলো। কল ধরে বলল, হ্যাঁ বলো। কোথায় তুমি? ট্রেনে অন্ধকার, তাই জায়গাটা ঠিক চিনছি না। তোমার নানু যে থেকে আসতে বললো, এলে না কেন? মা তুমি তো জানোই আমার ভালো লাগে না, কাল আমার ভার্সিটিতে যেতে হবে, দরকার আছে। তুমি কবে পড়া নিয়ে এত সিরিয়াস হলে? আহা মা, আমাকে বাসায় আসতে দাও, নানুকে আমি বলে এসেছি ভালোভাবে। রাখো এখন, এসে কথা হবে। মেহেরের এমন কথায় সূচনা প্রচন্ড বিরক্ত হলো। মায়ের সাথে কি ওইভাবে কথা বলে? হঠাৎই সূচনার বাড়ির কথা মনে হলো। বাড়ির কথা মনে হতে চোখ ঝাঁপিয়ে কান্না পেল ওর। আপন মনে বলল, কি করছে ওরা? আফরিনকে কি মা মারছে?
অয়ন কি ওকে বাঁচাতে পারলো? আচ্ছা, ওরা কি মাকে অনেক অপমান করেছে? আমার চিঠিটা কি পেয়েছে ওরা? সূচনা আসার আগে একটা চিরকুট লিখে রেখে এসেছে। সূচনা জানতো আফরিনের কথা মা জেনে যেতে পারে। মূলত আফরিনকে বাঁচানোর জন্যই চিরকুটটা লিখে এসেছে, যাতে লেখা ছিল, প্রিয় আম্মা, আমি চলে যাচ্ছি। আমার পক্ষে ওই লোককে বিয়ে করা সম্ভব নয়। আমার জীবনটা আমি নরকে ফেলতে চাই না। আমাকে খুঁজে সময় নষ্ট করবেন না। আপনি আমাকে সৎ মেয়ে ভাবলেও আমি আপনাকে সৎ মা ভাবি না। ছোট থেকে নিজের মাকে পাইনি আমি। বাবা যখন আপনাকে এনে বলেছিল আপনি আমার মা, আমি হেসে বলেছিলাম আম্মা। আপনি সেদিন আমাকে কোলে তুলে চুমু খেয়েছিলেন। বাবা মারা যাওয়ার পর কেন বদলে গেলেন আম্মা? আপনি কেন আমাকে দায়ী করেন বাবার মৃত্যুর জন্য? আপনি কেন আমাকে পর করে দিলেন আম্মা? আপনি জানেন ওই লোকটা খারাপ, তারপরও কিছু টাকার জন্য আমাকে তার কাছে বিক্রি করে দিতে চাইলেন। যাই হোক, ভালো থাকবেন। আফরিন অয়নের খেয়াল রাখবেন। আমি ফিরবো আম্মা, তবে নিজেকে প্রতিষ্ঠিত করে তবেই। ওসব ভাবতেই সূচনার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সূচনা কান্না দমাতে ঘন ঘন নাক টানতে লাগলো। মেহের ঘুরে তাকালো। সূচনাকে কাঁদতে দেখে ব্যস্ত হয়ে বলল, আপনি কাঁদছেন কেন? কি হলো? এই যে মিস। সূচনা এবার মুখ খুলল। আমি কাঁদছি, তাতে আপনার কি? মেহের হা করে রইল, ব্যঙ্গ করে বলল, বাহ, আপনি কথা বলতে পারেন তাহলে? আমি তো ভাবলাম আপনি বোধহয় বোবা। সূচনার রাগ হলো, কিন্তু কিছু বলল না, মুখ ফিরিয়ে রইল। মেহের একটু নড়ে চড়ে বসে বলল, হাই, আমি মেহের। আমি কি আপনার নাম জানতে চেয়েছি? মেহেরের নিজের কাছে কেমন একটা লাগলো, তবে পাত্তা না দিয়ে বলল, না মানে বললাম আর কি। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জেনে কি কাজ আপনার? কেস করবো আপনার নামে। সূচনার বুকে ছ্যাট করে উঠল, আমতা আমতা করে বলল। কেস করবেন কেন? মেহেরের বেশ হাসি পেল। দেখে তো মনে হচ্ছে পালিয়ে এসেছেন। তা কি বয়ফ্রেন্ডের সাথে যাবেন নাকি? না, বয়ফ্রেন্ড নাই। আলহামদুলিল্লাহ। কিছু বললেন? না না, আপনার নামটা জানা হলো না কিন্তু। সূচনা এবার ভনিতা ছাড়াই বলল, আমার নাম সূচনা। সূচনা? আগে পরে কিছু নেই? না, নেই। ঢাকা যাবেন নিশ্চয়ই? জানি না কোথায় যাব। মেহের অবাক হলো, কৌতূহল দমন না করে বলল। তবে কোথায় যাবেন? সূচনা এবার ছলছল চোখে মেহেরের দিকে ফিরে বলল, ওই ট্রেন কোথায় গিয়ে থামবে? কমলাপুর রেল স্টেশনে। ও, তাহলে ওখানেই নামবো। মেহের কিছু বলতে গিয়েও যেন আটকালো। সূচনা আবার অন্যদিকে ঘুরে বসলো, মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। রাত গভীর হচ্ছে। সূচনার ঘুম পেয়ে গেল। হাই ছেড়ে আবার চোখ বুঝলো, ঘুমিয়েও গেল। মেহের বই পড়ছিল, হঠাৎ কাঁধে কারো উপস্থিতি পেয়ে ফিরে তাকালো। সূচনা ঘুমের ঘুরে মেহেরের কাঁধে মাথা দিয়েছে। বিধাতা কি সব সৌন্দর্য এই মেয়েকে দিয়েছে? কিন্তু কিসের কষ্ট এত ওর? ঘুমের ঘরেও মনে হচ্ছে চিন্তায় আছে। এত চিন্তা কিসের? মেহের সরালো না সূচনাকে, বড্ড মায়া লাগছে যেন। সূচনা আরাম পেয়ে আর একটু ঘেঁষে হাত ধরে ঘুমালো। একটা সময় মেহেরও ঘুমিয়ে গেল। সকালে হুড়মুড়িয়ে উঠল সূচনা। আমি এভাবে কি করে? এই লোক কেন? ছি! পরের কথা ভাবতে ঘৃণায় মুখ তেতো হয়ে উঠল সূচনার। এরই মধ্যে মেহেরেরও ঘুম ছুটে গেল। মেহের চোখ খুলে পাশে তাকাতেই দেখে সূচনা নেই। কি ব্যাপার, কোথায় গেল মেয়েটা? বার কয়েক ডাকলো, সূচনা, সূচনা। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো, না, কোথাও নেই। চলে গেছে। মেহেরও আর কিছু না ভেবে ব্যাগ কাঁধে করে নেমে গেল। একটা সিএনজি ঠিক করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সূচনা এদিক ওদিকে হাঁটছে। কোথায় যাব এখন? এত বড় শহরে কই ঘুরবো? ক্ষুধায় পেট জ্বলে গেল। একটা দোকানে গিয়ে সূচনা কিছু শুকনো খাবার কিনলো। খেয়ে পেট ঠান্ডা করে আবার হাঁটতে লাগলো। একটা থাকার জায়গা করতে হবে আগে। বিভিন্ন জিনিস ভাবতে ভাবতে সূচনা এগোচ্ছিল। কিছু দূর যেতে দেখতে পেল অনেক মানুষের ভিড়। কি হয়েছে, এত মানুষ কেন? সূচনা এগিয়ে গেল। মানুষ ঠেলে ভেতরে যেতে দেখলো আহত অবস্থায় একজন পড়ে আছে। সূচনা দ্রুত তার কাছে গিয়ে বসলো। আঙ্কেল, আঙ্কেল কথা শুনুন। আশেপাশের মানুষদের দিকে তাকিয়ে বলল, আপনি কি মানুষ নাকি অমানুষ? দেখছেন লোকটা গুরুতর আহত, আর তাকে হসপিটালে না নিয়ে মজা দেখছেন? আঙ্কেল, আমাকে ধরে একটু উঠুন, হসপিটালে যেতে হবে। সূচনার কথা শুনে আরো কিছু লোক এগিয়ে এলো। ধরাধরি করে পাশের এক হসপিটালে নিয়ে গেল। ডক্টর দেখে ট্রিটমেন্ট করে অবশেষে সূচনা হাফ ছাড়লো। ক্যাবিনে ঢুকে দেখলো ভদ্রলোক চোখের উপর হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। সূচনা আস্তে করে ঢুকলো। আঙ্কেল শুনছেন? লোকটা হাত সরিয়ে সূচনাকে দেখে মিষ্টি হেসে বলল, বসো মা।
সূচনা বসলো, নিজেই বলল, কেমন লাগছে এখন? ভালো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ছি ছি আঙ্কেল, এভাবে বলবেন না। তুমি না থাকলে কি যে হতো। তা তোমার নাম কি মা? সূচনা। বাহ, মিষ্টি নাম তো। সূচনা মিষ্টি করে হাসলো, আরো দু একটা কথা বলে বলল, আপনার বাড়িতে কাউকে খবর তো দিতে দিলেন না, একা যেতে পারবেন? চিন্তা করতে হবে না, আমার ড্রাইভারকে কল করেছি, ও এলো বলে। তবে আমি এখন উঠি আঙ্কেল, আপনি নিজের যত্ন নেবেন, ওষুধ খাবেন সময় মতো, কেমন? আচ্ছা মা, তুমি বসো একটু, আমার ড্রাইভার এলে তোমার বাসায় পৌঁছে দেবো। বাসার কথা শুনে সূচনার মুখটা চুপসে গেল, তবুও বলল, তার প্রয়োজন নেই আঙ্কেল, আমি একাই যেতে পারবো। তা বললে কি আর হয়, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। তুমি 5 মিনিট বসো, ও আসলে একসাথে বের হবো না হয়। তা তোমার বাসা কই মামনি? সূচনা মাথা নিচু করে ফেললো। তা দেখে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা মামনি? আমি আসলে এখানে নতুন, তাই বাসা টাসা হয়নি এখনো। নতুন? তোমার কোনো রিলেটিভ তো নিশ্চয় আছে যার বাসায় যাবে। এখানে কেউ নেই আমার, কোথায় যাব তাও জানি না। আমার পাশে এসে বসো তো। হঠাৎ দুই সম্বোধন সূচনা একটু অবাক হলো, আলতো হেঁটে পাশে গিয়ে বসলো। কি হয়েছে? বাবা মনে করে কি আমাকে কি বলা যাবে? বাবা এ কথাটা যেন মনে ধরলো খুব সূচনার। বাবার কথা মনে পড়ে গেল, ফ্যাচ ফ্যাচ করেই কেঁদে দিল। আমার মা কাঁদছে কেন? সূচনা সব খুলে বলল। তা শুনে বড্ড খারাপ লাগলো, সাথে মায়াও হলো। কে বললো তোর কেউ নেই? আমি তো আছি, তুই আমার বাড়িতে থাকবি। আজ থেকে তোর দায়িত্ব আমার। হয় আমার জীবন বাঁচিয়েছিস, বাবা হিসেবে এটা আমার অর্ডার, আর কোনো কথা নয়। ব্যাগ কই তোর? তুই আমার সাথে যাবি, এভাবে তোকে রেখে যেতে পারি না আমি। সূচনার কান্না পেয়ে গেল আরো। ভদ্রলোক সূচনার মাথায় হাত বুলিয়ে চোখে আশ্বস্ত করলেন। কিছুক্ষণের মধ্যে ড্রাইভারও চলে এলো। ড্রাইভার আসতে ওরা বেরিয়ে পড়লো। ওদিকে মা, মা কোথায় তুমি? মেহেরের মা এগিয়ে এসে আহ্লাদি স্বরে বলল, মেহের বাপজান, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাকিরা সবাই কই? মিষ্টি কই? মিষ্টি, মিষ্টি, হোয়ার আর ইউ? মিষ্টি মেহেরের বড় ভাই মাইনের মেয়ে। নাম যেমন মিষ্টি, মেয়ে দেখতেও তেমনি মিষ্টি। 5 বছরের মিষ্টি সকলের আদরের। চাচুর ডাকে মিষ্টি দৌড়ে এলো। চাচু চাচু। আমার মিষ্টি মামনি, কেমন আছো তুমি? আমি ভালো আছি চাচু, তোমায় অনেক মিস করেছি জানো। জানি তো মা, আমিও ভীষণ মিস করেছি তোমায়। তুমি এসেছো সকালে, এত সময় কোথায় ছিলে? ভার্সিটিতে গিয়েছিলাম, কাজ ছিল একটু। তোমার নানুমণি কষ্ট পেয়েছে, থাকতে পারবে না তো গিয়েছিলে কেন? আর্জেন্ট কাজ ছিল মা, তুমি অন্তত এমন করো না মা। যা ফ্রেশ হয়ে নাও, তারপর খেতে আসো। হ্যাঁ, খাবার বারও ক্ষুধাও লাগছে খুব। মিষ্টি মামনি, চাচ্চু ফ্রেশ হয়ে আসি। ওকে চাচু। মেহের ফ্রেশ হতে গেল, রুমে গিয়ে ব্যাগটা রেখে হাত পা ঝরিয়ে বিছানায় ধপাস করে পড়ল। আহ, শান্তি। হুট করে চোখ মেলে তাকালো মেহের, একটু ভাবুক স্বরে বলল, মেয়েটা আমাকে না বলে চলে গেল, কোথায় গেল? ইস, ফোন নম্বরটা যদি নিয়ে আসতাম। এক ঝুড়ি মন খারাপ নিয়ে মেহের গোসল করতে গেল। গোসল শেষ করে বের হতে মায়ের ডাক পড়লো। মেহের খেতে এসো। আসছি মা। চুলগুলোকে ঠিক করে মেহের খেতে গেল। চেয়ার টেনে বসে খাবারের ঘ্রাণ নিয়ে বলল, আহ, কি সুন্দর ঘ্রাণ। কতদিন তোমার হাতে রান্না খাই না মা। কতদিন? তোমার মাত্র 2 দিন। 2 দিন কি কম নাকি? ওদের কথার মাঝে মেহেরের ভাবি এসে বলল, ভাবি, আগে এমন কথা সবাই বলে, বউ পেলে মায়ের হাতের রান্না আর ভালো লাগে না। মেহের ভাবিটাকে একদমই পছন্দ না ওর, সবসময় খোঁজা মেরে কথা বলে। মেহের কপাল কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সবাই তো আর ভাইয়া না। এতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠল তিনি। কি মিন করলে? আপনি যা ভাবছেন সেটাই। তুমি কিন্তু বেশি করছো মেহের। আমি তো কিছুই করলাম না, শুরু তো আপনি করলেন। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখুনি? ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় শিখেননি? দুজনের এমন ঝগড়া দেখে মেহেরের মা বললেন, আহা চুপ করো তোমরা। মেহের চুপ করো। আপনার সামনে আপনার ছেলে আমায় এসব বলল, আপনি কিচ্ছু বললেন না? জবাবটা মেহেরে দিল। আমার মা অন্তত ভুল কিছুতে সায় দিবে না। খোঁচা মেরে কথা বলা বন্ধ করুন। মেহের! মা, আমি কি খাবার ছেড়ে উঠে যাব? খেতে দিবা না নাকি? মহিলা পড়লেন ঝামেলায়, কেউই কম না। তার বড় ছেলেটা যে কি দেখে এই মেয়েকে বিয়ে করলো তাই ভাবেন শুধু। মেহেরের মা অসহায় চোখে তাকালো।
মেহের খাবার ছেড়ে উঠে যেতে নিলেই ওর ভাবি নিজের ঘরে যেতে যেতে বলল, আপনি খান নবাবজাদা, এই বয়সেও বাপ আর ভাইয়ের টাকাই খায়, লজ্জাও করে না। কথাটা আস্তে করে বললেও শুনতে পেল মেহের, এমনকি ওর মাও। মেহেরের রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, জোর গলায় বলল, আমি আমার বাপের টাকা খাই, অন্য কারো না। মেহেরের ভাবি রাগে কিচকিচ করে চলে গেলেন। মেহেরের মা মেহেরের হাতের উপর হাত রেখে বললেন, ছেড়ে দাও, ও তো এমনই, তুমি খাওয়া শেষ করো। মেহের চুপচাপ খেয়ে উঠে চলে যাওয়ার আগে মাকে বলল, আমি এখন ঘুমাবো, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে মা। মেহের গট গট পায়ে নিজের রুমে গেল। রুম লক করে একটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ল। ক্লান্ত থাকায় চোখ বন্ধ হয়ে এলো। তারপর ঘুমের দেশে পাড়ি জমালো। সূচনা মা, নেমে পড়ো, চলে এসেছি। সূচনা নামলো নিজের ব্যাগটা বুকের সাথে চেপে ধরে, সামনের দিকে তাকালো। বিশাল বাড়ির নেম প্লেটে চকচক করছে চৌধুরী ভিলা লেখা নামটা। সূচনা হা করে বাড়িটার দিকে চেয়ে থেকে বলল, এত বড় বাড়ি, এই বাড়ি আপনার আঙ্কেল? হ্যাঁ মা, এটা আমারই বাড়ি, চলো যাওয়া যাক। সূচনা চারপাশে অবাক চোখে তাকিয়ে ভেতরে গেল। কলিং বেল বাজতেই একজন ভদ্রমহিলা দরজা খুললেন। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? আর তোমার পায়ে ব্যান্ডেজ কেন, কি হয়েছে? কিছু হয়নি শাওনের, না এত হাইপার হয়েও না। কিছু হয়নি মানে পায়ে ব্যান্ডেজ আর বছর কিছু হয়নি? মহিলার উৎকণ্ঠা দেখে সূচনা বলল, একটু ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে আন্টি, তবে গুরুতর কিছু নয়। এতক্ষণে চোখ গেল লোকটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। তোমাকে তো ঠিক চিনলাম না, তুমি কে? আগে ভেতরে যেতে দাও, তারপর বলছি আমি। হ্যাঁ এসো। লোকটাকে ধরে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসানো হলো। এতক্ষণই সূচনা বুঝেছে এরা দুজন স্বামী স্ত্রী। কি সুন্দর কাপল। মহিলাটা এখনো কত সুন্দর, ইয়াং বয়সে যে আরো সুন্দর ছিল তাতে কোনো সন্দেহ নেই। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো এইদিকে। সূচনা ছোট ছোট পায়ে এগিয়ে এসে দাঁড়ালো। লোকটা তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ও হচ্ছে সূচনা। আজকে আমাকে সূচনা বাঁচিয়েছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেউ এগিয়ে না আসলেও এই বাচ্চা মেয়েটা এসেছে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, বুঝলে শাওনের মা? মহিলাটি শুনল, এগিয়ে গিয়ে সূচনার থুতনিতে হাত দিয়ে বলল, নাম যেমন সুন্দর, দেখতেও মাশাআল্লাহ। ভালো করেছো নিয়ে এসে। তোমার বাসা কোথায় মা? সূচনা বাসার কথা শুনে মাথা নিচু করে ফেলল। সূচনার অবস্থা দেখে লোকটা বলল, এই শহরে ওর কেউ নেই, তাই তো নিয়ে এলাম। আমাকে বাঁচানো মেয়েটার কোনো ক্ষতি হোক তা চাইনি। ও আজ থেকে এখানেই থাকবে। তারপর একে একে সবকিছু বলল। শেষ হলে ভদ্রলোকটি বলল, তোমার কি কোনো আপত্তি আছে? মহিলাটি ছলছল চোখে সূচনার দিকে তাকিয়ে বলল, আমার আপত্তি থাকবে কিসে? ও এখানেই থাকবে। সূচনা মা, তুমি কষ্ট পেও না, আমরা তোমার নতুন পরিবার। সূচনা ছলছল চোখে তাকালো। সূচনার চোখের পানি মুছে দিয়ে বলল, বোকা মেয়ে, কাঁদছো কেন? কান্না নয়। বাকিরা কোথায়? মেহের এসেছে? মেহের? মেহের নামটা শুনে চমকালো সূচনা। মনে মনে বলল, কাল ট্রেনের সেই ছেলেটার নামও মেহের ছিল, তাই না? হ্যাঁ, মেহেরই ছিল। সেই মেহেরে কি এই মেহের? হ্যাঁ, মেহের এসেছে। ছেলেটাকে নিয়ে আর পারি না, হুটহাট করে আসে আবার চলে যায়। মা কষ্ট পেয়েছে। মেহেরের মায়ের কথায় ভাবনা থেকে বের হলো সূচনা। পরক্ষণেই ভাবল, না, ওই অভদ্র ছেলে অন্তত হবে না। আমি যে কি সব ভাবি। মিষ্টি কই? ওকে তো দেখছি না যে। বাসা এত নিরিবিলি কেন? মিষ্টি ঘুমাচ্ছে। তোমরা যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি। সূচনা, তুমি আমার সাথে এসো, তোমার রুমটা দেখিয়ে দেই। সূচনা পিছু পিছু গেল। সিঁড়ির কাছের কর্নারের রুমটা সূচনাকে দেওয়া হলো। রুমে আহামরি তেমন কিছু নেই। একটা খাট, একটা আলমারি, একটা টেবিল, এই তো। তবে রুমের সাথে ওয়াশরুমটা আছে। এটা আজ থেকে তোমার রুম, কোনো সমস্যা হবে না তো? সমস্যা নেই, একটু হবেই আন্টি। সমস্যা কি? সমস্যা রুমটা তোমার পছন্দ হয়নি? হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আসলে এত বড় রুমে থাকার অভ্যাস নেই তো। গ্রামে আমাদের ছোট্ট একটা বাড়ি, 3টা ছোট ছোট রুম, তাতেই আমাদের বাস ছিল। এখন এত বড় রুম দেখে কেমন জানি লাগছে। মেহেরের মা হেসে ফেললেন, আশ্বস্ত করে বললেন, কিছুদিনে ঠিক হয়ে যাবে। তুমি এখন ফ্রেশ হয়ে নাও, তারপর খাবার খাবে, আমি আসছি।
তিনি চলে যেতে নিলে সূচনা বলল, আন্টি হ্যাঁ বলো। আসলে আমি খাবার এখানে দিয়ে যাব, চিন্তা করো না, এখন ফ্রেশ হয়ে নাও। সূচনা অবাক হলো, তিনি কিভাবে জানলেন? আন্টি আপনি কিভাবে? আমি মা তো, তাই বুঝি। মহিলাটি যেতেই দীর্ঘশ্বাস ছাড়ল সূচনা। ব্যাগটা বিছানায় রেখে আলমারি খুলল। আলমারি খুলে অবাকই হলো, ওর মাপের বেশ কিছু জামা আছে। কার না কার ভেবে আলমারি আবার আটকে রেখে নিজের জামাগুলো টেবিলের এক সাইডে রাখলো। এক সেট জামা নিয়ে গোসল করে আসলো। গোসল শেষ তোমার? সূচনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। টেবিলে খাবার রেখে গেলাম, খেয়ে বিশ্রাম করো। তোমার ব্যাগের জিনিস আলমারিতে রেখো, এখানে রেখেছো কেন? আলমারিতে আমার জামা কাপড়গুলো রাখতে গিয়ে অনেক জামা দেখলাম, তাই আমারগুলো আর রাখা হয়নি। ভদ্রমহিলা এগিয়ে গেলেন, আলমারিটা খুলে সব ড্রেসগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলেন। চোখ ভর্তি জল নিয়ে বললেন, এগুলো আমার মার্জিয়ার, আমার মেয়ের, কিন্তু ও আর পড়ার হলো না। সূচনা গিয়ে কাঁধে হাত রাখলো। কোথায় সে? ওপরে আল্লাহর কাছে। একটা অ্যাক্সিডেন্টে আল্লাহ নিয়ে গেল আমার রাজকন্যাকে। এবার সূচনাও কেঁদে ফেলল। মেহেরের মা চোখ মুছে হাসার চেষ্টা করে বললেন, তুমি কাঁদছো কেন? আজ থেকে এগুলো তোমার। মার্জিয়ার পোশাকের শখ ছিল বেশি, এই শখ পরেনি ও। এতদিন থাকলেও তোমার মতোই হতো। তুমিও তো আমার মেয়ের মতো। আজ থেকে এসব তোমার। এখন খেয়ে নাও, আমি যাই তোমার আঙ্কেলের কাছে। সূচনা জড়িয়ে ধরল মেহেরের মাকে। মেহেরের মা পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে। সূচনাকে শান্ত করে মেহেরের মা চলে গেলেন। সূচনা মনমরা অবস্থায় অল্প কিছু খেয়ে শুয়ে পড়ল। ঘুমানোর আগে নিজের পরিবারের কথা মনে হলো। চোখ বুঝে বিভিন্ন জিনিস মনে করে ঘুমিয়ে গেল। ছি সূচনা, ছি, তুই এটা করতে পারলি? আমি না হয় তোর সৎ মা, তাই বলে আমায় এভাবে ডুবালি? ছোট থেকে তোকে আমি তো মানুষ করেছি। এখন তোর এই ছোট ছোট ভাই বোন নিয়ে আমি কোথায় যাব? আপু তুমি আর এসো না, আমাদের কিছু হবে না, এসো না তুমি। সূচনা ফিরে আয়, ওরা আমাদের টিকতে দিবে না। ফিরে আয় মা। আপু তুই আর আসবি না, আমাদের যা হয় হোক, তবুও আসবি না। সূচনা ঘামছে। মা বোনের কথায় দিশেহারা সূচনা চিৎকার দিয়ে উঠল। শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। স্বপ্ন দেখছিল সে। রাত ঠিক কটা আন্দাজ করতে পারল না, তবে মধ্যরাত এটা বুঝল সূচনা। পানি পানি কই? এদিক ওদিক তাকিয়ে পানি খুঁজল, কিন্তু পেল না। ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে এলো। ওরা কি অবস্থায় আছে? এমন স্বপ্ন কেন দেখলাম? আফরিন, শাওনার মা, ওরা কি করেছে ওদের সাথে? আল্লাহ আমার পরিবারকে রক্ষা করো। অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইল সূচনা। ওদিকে মেহেরের ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগে। সূচনার চিৎকারে মেহের উঠে বসেছে। সূচনার ঠিক উপরের রুমটাই মেহেরের। চিৎকার করলো কে? কারো কিছু হলো না তো? মেহের উঠে বসে বের হলো। সবার রুম চেক করে নিচে আসতে দেখলো বন্ধ রুমে আলো জ্বলছে। এই রুমে আলো কেন? কেউ কি এসেছে? আমি কি ডাকবো? ডাকবে কি ডাকবে না এই নিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিল, থাক, এত রাতে ডাকার প্রয়োজন নেই, সকালে দেখা যাবে কে। কিন্তু চিৎকারের আওয়াজ শুনলাম, মনে হলো নাকি আমার শোনার ভুল। হ্যাঁ হবে হয়তো, তাই। নিজের মনে ভেবে মেহের আবার রুমে যাওয়ার জন্য সিঁড়িতে পা দিল। তখনই সূচনা দরজা খুলল। মেহের থমকে দাঁড়ালো। পিছু ঘুরে তাকাতেই দেখলো কালো ড্রেস পরা একটা মেয়ে এদিকে আসছে। কে ও? আমাদের বাসায় মেয়ে আসলো কোথা থেকে? ওয়েট, এটা ও ওই রুম থেকে বের হলো, বাট যাচ্ছে কোথায়? এত অন্ধকার, এখন পানি খুঁজবো কোথায়? আসার সময় দেখেছিলাম বামনা ডান, হ্যাঁ ডান পাশে ডাইনিং রুম। সূচনা সেই অনুযায়ী ডান দিকে গেল। মেহেরকে সে দেখেনি এখনো। মেয়ের ওখানে ঠায় দাঁড়িয়ে আছে, কি করবে সেটা দেখার জন্য। সূচনা অনেক খুঁজে পানি পেল। উফ, অবশেষে পাওয়া গেল। ডগ ডগ করে 2 গ্লাস পানি খেয়ে শান্তি পেল সূচনা। এবার শান্তি লাগছে। যাই রুমে যাই, কেউ দেখলে আবার চোর টোর ভাববে। সূচনা রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দাঁড়াও। সূচনা থমকালো, পা থেমে গেল, কিন্তু পিছু ফিরল না। কণ্ঠে বেশ চেনা চেনা লাগলো। গলাটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। এরই মধ্যে মেহের এগিয়ে এসে বলল, কে তুমি? এই বাসায় কি তোমার? আর চোরের মতো কি করছো? কিছু চুরির ধান্দায় আছো নাকি? ডাকবে সবাইকে। সূচনার এবার মেজাজ খারাপ হলো। যেতে গিয়ে পিছু ফিরে কিছু বলবে, তখনই মেহেরকে দেখে হা করে রইল। মেহেরও চমকে উঠেছে। ফোনের লাইটে স্পষ্ট দুজনকে দেখতে পেল। মেহের অবাক হয়ে বলল, তুমি? আপনি?
তুমি এখানে কি করছো? আপনি কি করছেন? আমায় ফলো করছেন? ও হ্যালো, এটা আমার বাসা। ওকে, আচ্ছা তুমি আমায় ফলো করছো না তো? আমার বইই গেছে যত সব। সূচনা ভেঙচি কেটে নিজের রুমে চলে গেল। আরে কি করে এলে, তাও আমার বাসায়? তা তো বলে যাও। সূচনা কিছু না বলে মুখের উপর দরজা আটকে দিল। মেহের বোকা বনে গেল। যা বাবা, কি হলো এটা? তবে ব্যাপারটা মন্দ হয়নি কিন্তু। হায় আল্লাহ, শেষমেশ এই লোকের বাড়িতে আর কাউকে পেলে না। এবার কি হবে? ধুর, ভালো লাগে না। আচ্ছা, আমি চলে গেলে কেমন হয়? না না, আঙ্কেল আন্টি কষ্ট পাবে। আমাকেই সাবধানে থাকতে হবে। সে রাতে আর ঘুম হলো না কারো। মেহের সূচনার এপাশ ওপাশ করতে করতেই গেল রাতটা। সকালে সবার আগে ঘুম থেকে উঠল সূচনা। মূলত কলিং বেলের শব্দে উঠেছে। ভোর রাতের দিকে চোখ বন্ধ করে এসেছিল। সূচনা হাই ছেড়ে চুল হাত দিয়ে খোপা করে বের হলো। কে আপনি? আমি মিতা, এই বাড়ির কাম করি। তয় আপনি কেডা? আগে তো দেখি নাই, নতুন নাকি? সূচনা উপর নিচ মাথা ঝাঁকালো। ও সরেন, তয় আমারে ঢুকতে দেন। সকালে রান্ধনের লাইগা গোছ গাছ করা লাগবো। সূচনা সরে দাঁড়ালো। মিতা ঢুকে চলে গেল রান্নাঘরে। চায়ের পানি বসে সবজি কাটতে লেগে পড়ল। সূচনা ফ্রেশ হয়ে এসে বলল, মিতা আপা, আমি আপনাকে সাহায্য করি। মিতা সবজি কাটা রেখে সূচনার দিকে তাকালো। সূচনার সুগঠিত নিখুঁত মুখশ্রীর দিকটাই চেয়ে বলল, সাহায্য করবেন? করেন। সূচনা খুশিতে গদগদ হয়ে চা বানাতে বসলো। চা বানানো শেষ করে বলল, আপা, চা বানানো শেষ, তুমি সবাইকে দিয়ে আসো, আমি রান্না চাপাই। মিতা তাই করলো। চা নিয়ে এক এক করে সবার ঘরে গেল। মেহেরের রুমে গিয়ে বলল, মেহের ভাইজান, দরজা খুলেন, আপনার চা। রেখে যা। ঠান্ডা হইয়া যাইব তো ভাইজান। মেহের এবার আবার উঠল, হাত বাড়িয়ে চাটা নিল। সবাইকে দিছিস? হ, সবাই রেই দিছি। তুই খাইছিস? মিতা আমতা আমতা করে বলল, না, আমি আর ওই নতুন মাইয়াটা খাই নাই। মেহের চায়ে চুমুক দিবে তখনই শুনলো নতুন মেয়ে। অবাক হয়ে শুধালো, নতুন মেয়ে? হ্যাঁ, নতুন মাইয়াটাই তো। আমি তো চিনি না, নামটাও জানি না। সেই তো দরজা খুললো, তারপর চা বানালো। মেয়েটা দেখতে খুব সুন্দর। আমার কাছে কি সুন্দর করে বায়না করলো। আপা, আমি তোমায় সাহায্য করি। সূচনা? সূচনাকে? আমি তো মিতা। আরে তুই না ওই নতুন মেয়ের নামই সূচনা। বাই দ্য ওয়ে, চা ও বানিয়েছে। হ, কে ভালো হয় নাই? হইছে, যে এখন তুই নিচে গিয়ে চা খেয়ে নিস তোরা দুজন। মিতা চলে গেল। মিতার সমস্যা হচ্ছে কথা বলা শুরু করলে থামতেই যায় না, বড্ড বেশি কথা বলে। চা তো ভালোই বানায়। মিতা গিয়ে দেখলো সূচনার সবজি রান্না শেষ। রুটি বানানোর জন্য আটার ডো তৈরি করছে। মিতা হা করে চেয়ে থেকে বলল, করছেন কি আপনি এগুলো? মিতার এমন কথায় ভয় পেয়ে গেল সূচনা। ভুল করেছে মনে করে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি কোনো ভুল করেছি আপা? মিতা হক চকিয়ে গেল। না, এত জলদি সব কইরা ফেললেন? সূচনা হাফ ছেড়ে বাঁচল। মুচকি হেসে বলল, ওই আর কি। আপা, তুমি কি আমায় রুটি বেলতে সাহায্য করবে? আপনি কি আমার চাকরি খাওয়ানোর ব্যবস্থা করতেছেন? এমন কেন মনে হলো? এগুলা যদি আপনি করেন, আমারে আর কি দরকার? তোমার চাকরি যাবে না, তুমি একা করলে সময় বেশি লাগতো, আবার তোমার কষ্টও হতো। আমি একটু সাহায্য করলাম। এমনি বসে থাকতে ভালো লাগে নাকি কারো? মিতা রুটি বেলায় মন দিল। হুট করে বলল, আপনার আগে কোনো দিন দেখি নাই। আপনি কি লাগে না গো? সূচনা কিছুক্ষণ চুপ করে রইল। এই প্রশ্ন তো সবাই করতে পারে, সে তো আসলেই কিছু হয় না এদের, দয়া করেছে বলে থাকছে। সূচনাকে হঠাৎ অন্যমনস্ক হয়ে দেখে মিতু বাহুতে আলতো ধাক্কা দিল। কি হলো? মিতু আপা, তুমি আমাকে তুমি করে বললো, আমি তোমার ছোট হব। মিতু বুঝলো কথাটা এড়াতে চাচ্ছে সূচনা, তাই কিছু বলল না। মাথা নেড়ে সম্মতি জানালো তুমি করে বলার জন্য। কাজ করতে করতে সূচনা বলল, আমি এবারে কিছু হই না আপা, তোমার মতোই শুধু থাকছি আর কি কাল থেকে। মিতু অবাক হলো, আর কিছু না বলে কাজে মন দিল। তখনই কেউ বলে উঠল, এই মেয়ে, তুমি কে? হুট করে এমন কথায় হক চোখে গেল সূচনা। মিতা পেছনে ফিরে মেহের ভাবিকে দেখে কোন রকম হেসে বলল, ভাবি, আপনি এখন এই হানে? আমার আসা নিষেধ নাকি? শেষে না, কিছু লাগবো নি তাই কইলাম। আপনি তো রান্নাঘরে আহেন না। না, আমার কিছু লাগবে না, তুই তোর কাজ কর। এই মেয়ে, তোমাকে কি বললাম? কে তুমি? নতুন কাজের মেয়ে নাকি? কবে আনলো তোমায়?
কাজের মেয়ে কথাটা শুনে সূচনার বুকে ধক করে উঠল। সূচনার চোখ ছলছল করে উঠল। মিতা তা দেখে কিছু বলতে যাবে তার আগে সূচনা বলল, জি কাল এসেছি। হো, তাই তো বলি, আগে তো দেখিনি। তা দেখতে তো সুন্দরী আছো। বাসায় বাসায় কাজ না করে অন্য কিছু করলেও তো বেশি টাকা পেতে। সূচনার কথাটা লাগলো খুব। মেহের এসেছিল আর এক কাপ চা খাবে বলে। ভাবির এমন কথায় রেগে বলল, মানুষকে সম্মান করতে শিখুন। আপনিও সুন্দর, আপনি এ বাড়ির বউ না হয়ে অন্য কাজ করলেও তো পারতেন, মোটা অঙ্কের টাকা পেতেন তাতে। মেহের, তুমি একটা কাজের মেয়ের জন্য আমার সাথে এমন ব্যবহার করছো? তুমি আমার স্ট্যাটাস জানো? গলা নামিয়ে কথা বলুন। আপনার স্ট্যাটাস আমার ভালো করে জানা আছে। আর কোনো কাজ কখনো খারাপ নয়। আপনার মতো অন্তত আজাইরা তো না। তোমার সাহস কত বড়, আমাকে বেশি কথা শোনাও। আসুক আজকে তোমার ভাই, এর বিহিত আমি করেই ছাড়বো। মেহেরের ভাবি হনহনিয়ে বেরিয়ে গেলেন। মেহের সেদিকে পাত্তা না দিয়ে সূচনার দিকে তাকিয়ে বলল, কফি করতে পারো? কি কন মেহের ভাই, পারম না কেন? আমি তো প্রতিদিন আপনারে কপি দেই। মেহের বোকা বনে গেল। মাথা চুলকে আমতা আমতা করে বলল, কিছুক্ষণ আগে যার হাতে বানানো চা খেলাম, সে যদি কফি বানাতে পারে তাহলে যেন আমার রুমে 10 মিনিটে সে নিজে গিয়ে কফি দিয়ে আসে। আর কফি না পারলেও চা যেন যায় সময়, কিন্তু ঠিক 10 মিনিট। আমি লেট একদমই পছন্দ করি না। সূচনা বলতে চাইল, আমি পারবো না, যাটা সে করে নিক। কিন্তু কথাটা আর বলা হয়ে উঠল না। মেহের নিজের রুমে চলে গেল। মেহের যেতেই মিতা বলল, তুমি কপি করতে পারো নি? কফি খেয়ে কপি শুনে সূচনার হাসি পেল খুব। হাসি আটকে বলল, আপা ওটা কপি না, কফি। ওই হইল একটা, একই তো। এখন কও, পারো নি? সূচনা মাথা নেড়ে হ্যাঁ বলল। তাইলে মেহের ভাইয়ের লাইগা ওইটাই করো, বাকি সব আমি করতাছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও সূচনা কফি বানালো। কফি বানিয়ে কাপে ঢেলে মিতার দিকে বাড়িয়ে বলল, আপা তুমি দিয়ে আসো। কথাটা শুনে মিতা যেন ভীষণ অবাক হলো। শুনলা না ভাইজান কি কইল? তুমি যাও, এমনিতেই দেরি করে লাইছো, এখন জলদি যাও, আমি টেবিলে খাওন দেই। সূচনা যেন মহা ফ্যাসাদে পড়ল। আপা এই কাজ আমি করি, তুমি একটু যাও না। মিতা সূচনার দিকে তাকিয়ে থেকে বলল, কেন, তুমি গেলে কি হইব? ওনার রুম তো আমি চিনি না। সিঁড়ি বাইয়া উপরে উঠা বামে যে একটা ঘর আছে, ওইটাই মেহের ভাইজানের। সূচনার রাগ লাগলো ভীষণ। কাপ হাতে নিয়ে চলল মেহেরের রুমের দিকে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বকলো খুব। একটু আগে চা গিললো, এখন আবার কফি, বিরক্তিকর। উফ, শয়তানের হাড্ডি। উপরে উঠে বামে আগাতে মেহেরের রুম দেখতে পেল। কিছু একটা মনে পড়ায় মুচকি হেসে শুধালো, কফি খাবে তাই না? খাওয়াচ্ছি কফি, মজার কফি। সূচনার দেরি হচ্ছে দেখে মেহের দেখতে বের হতে নিতেই যা দেখলো, মেহেরের চোখ কপালে উঠে গেল যেন। ওরে, এই কাহিনী করা হচ্ছে তাই না? এসো রুমে, বোঝাচ্ছি মজা। ব্যাস শেষ, থুথু দেওয়া। এবার মিস্টার মেহের এই থুথু দেওয়া কফি খায়েন মজা করে। এত বড় একটা কাজ করে মনে মনে নিজেকে ভীষণ সাহসী আর বড় বড় লাগলো সূচনা। একেই বলে হাতে নয় ফাতে মারা। সূচনা সব আগের মতো ঠিকঠাক করে মেহেরের দরজার সামনে গিয়ে কড়া নাড়লো। ভেতর থেকে মেহের কামিং। সূচনা আলতো পায়ে ভেতরে ঢুকলো। পুরো ঘর ঠাস করে চোখ বোলালো। বাবা, ছেলে মানুষের রুম এত গোছানো হয়? ছেলে মানুষ কি গোছালো হতে পারে না? সূচনা চমকে উঠলো, চোখ বড় বড় করে ভাবলো, আমি তো মনে মনে বললাম, বুঝলো কি করে? যাদের মনে আমাকে নিয়ে খারাপ চিন্তা, তাদের মনের কথা আমি বুঝতে পারি। সূচনার এবার হেঁচকি উঠে গেল। এই নিন আপনার কফি। সূচনা ঠাস করে মগটা টি টেবিলের উপর রেখে বলল, খেয়ে উদ্ধার করুন, আমি গেলাম। আরে আরে, কই যাও? তুমি গেলে কাজ হবে কি করে? কাজ? কিসের কাজ? আছে তো, এদিকে এসো। আমার কাজ আছে, গেলাম। মেহের সূচনার হাত টেনে ধরল। এগুলো কোন ধরনের অসভ্যতা? ছাড়ুন আমায়। ছাড়বো তো। এই যে কফি করে এনেছো, এটা আগে তুমি খাবে, তারপর এখান থেকে যাবে। কফি খাওয়ার কথা শুনে সূচনা চোখ বড় বড় করে তাকালো। মেহের কফির মগ হাতে নিয়ে সূচনার মুখের সামনে ধরল। নাও খাও। না না, আপনার জন্য করে এনেছি, আমি খাবো কেন? ছি। একটু খেলে কিছু হবে না, খাও। নো।
তোমায় তো খেতেই হবে। আমি থুতু দিয়েছি তা কি বুঝে গেল নাকি? সূচনার ফেস রিয়াকশন দেখে মেহের আলতো হাসলো। ঠিক ধরেছ, আমি জেনেই গেছি। সূচনার হেঁচকি উঠে গেছে। কফিকে হেঁচকি বন্ধ করো, নাও। জীবনেও না। মেহের জোর করে সূচনার মুখে দিয়ে দিল। সূচনা ওয়াক ওয়াক করতে করতে দৌড় লাগালো। মেহের হাসতে হাসতে বিছানায় বসে পড়েছে। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মিস সূচনা। কত বড় শয়তান লোক, আমার জালে আমাকেই ফাঁসালো। ইয়া মাবুদ, তোমার কাছে বিচার দিলাম, তুমি দেখো। সূচনার ডাক পড়লো কিছুক্ষণের মধ্যেই। সূচনা মাথায় ঘুমটা টেনে বের হলো। সকলে সকালের নাস্তা করছে, উপস্থিত বাসার প্রতিটি মানুষ। মিতা খাবার বেড়ে দিচ্ছে। সূচনা একবার মেহেরের দিকে তাকালো। মেহের চোখে চোখ পড়তেই মেহের চোখ টিপল। আয় মা আয়, আমার পাশে বস। সমস্যা নেই আঙ্কেল, আমি ঠিক আছি। সে তো আমি জানি, তবুও আমার পাশে বসে এই নাস্তা সার। সূচনা হাত কচলাতে লাগলো। মেহেরের মায়ের দিকে অসহায় চোখে তাকালো। ওর বোধ হয় লজ্জা লাগছে, থাকুক না, তুমি জোর করো না। মিতা ওর খাবার রুমে দিয়ে আসবে। সূচনা হাফ ছেড়ে বাঁচল। মেহেরের ভাবি বলল, কাজের লোক নিয়ে এত কিসের আদিক্ষাতা বুঝি না। মেহেরের রাগ হলো। বাবার সামনে কিছু বলবে না বিদায় চুপচাপ খেতে লাগলো। সূচনা এবারই কাজের লোক না, বড় বউ। এই ধরনের কথা ওরে বলবা না। তাহলে কে ও? যাকে তাকে বাড়িতে নিয়ে আসো কেন বাবা? এবার সবার চোখ গেল মেহেরের ভাইয়ের দিকে। ভাইকে দেখে মেহের মনে মনে বলল, ওই তো এসে গেছে বউয়ের চামচা। কিন্তু এলো কখন? ওনা দেশের বাইরে গিয়েছিল। মেহেরের ভাবনার মাঝে ওর ভাই আবার বলে উঠল, এমন কত লোক বের হয়েছে জানো? ভালো সেজে বাড়িতে ঢুকবে, পরে খুন করে ডাকাতি করে পালাবে। চিনো না জানো না এসব লোককে আনো কেন? আমি তোদের বাবা, তোদের থেকে আমার অভিজ্ঞতা বেশি, জ্ঞান হয়তো বেশি হবে। আমি অবুঝ নই, মানুষ দেখলে বুঝি। আমার মনে হয় না সূচনা এমন কিছু করবে। তবুও যদি করে, সেটা আমার তোমার তো নয়। আমার জিনিস যদি আমার মেয়ে নিয়ে যায়, যাবে। তোমার আর তোমার বউয়ের তো কোনো অসুবিধা আছে বলে মনে করি না। সুতরাং নিশ্চিন্তে থাকো। সূচনার চোখ ঝাঁপিয়ে জল এলো। এমন কথাও শুনতে হবে ভাবিনি সে। আস্তে আস্তে করে জায়গা থেকে প্রস্থান করলো। মেয়ের ঠিকই দেখলো সূচনার চোখের পানি যেন মেহেরের কাছে বিষের মতো লাগলো। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, তোমায় এইসবে মাথা ঘামাতে হবে না। চুপচাপ খাওয়া এখন। যার যার খাওয়া সে খেয়ে উঠে চলে গেল। সবার পরে উঠল মেহের। মেহেরের মা যাওয়ার আগে মিতাকে বলে গেছেন, মিতা খাবারটা সূচনার রুমে দিয়ে এসো, আর তুমিও খেয়ে নাও। তিনি চলে যেতেই মিতাও খাবার প্লেটে সাজালো সূচনার জন্য। মিতা শোন। যে মেহের ভাই, এটা আমার কাছে দে, আমি দিয়ে আসি। তুই খেয়ে নে, তোর না আরও কাজ আছে, যা। আপনি যাইবেন? কেন, আমি দিলে সমস্যা? কি যে বলেন ভাইজান, এই লন। মেহের খাবারের প্লেটটা হাতে নিয়ে চলল সূচনার রুমের দিকে। দরজায় কড়া নাড়ল, কিন্তু কেউ দরজা খুলল না। মেহের একটু চিন্তিত হয়ে ডাক দিতে চাইল, কিন্তু তার আগে হাতের ধাক্কায় দরজা খুলে গেল। মেহের আলতো পায়ে রুমে ঢুকলো। সূচনা বালিশে মুখ গুজে কাঁদছে। মেহের এগিয়ে গিয়ে সূচনার কাঁধে হাত রাখলো। সূচনা চোখ মুছে বলল, কে? কে এসেছে তা দেখতে গিয়ে মেহেরকে দেখতে পেল। সূচনা ঠিকঠাক হয়ে বসে চোখ ভালো করে মুছে বলল, আপনি এখানে? কোনো দরকার? কাঁদছিলে কেন? কই না, কাঁদছিলাম না। আমি কি চোখে কম দেখি নাকি অন্ধ? হ্যাঁ, কাঁদছিলাম তো, আপনার কি? আমার কিছুই না, কেন কাঁদছিলে তা জিজ্ঞেস করলাম, এই আর কি। এনিওয়ে, তোমার খাবার খেয়ে নাও। খাবার টেবিলের উপর রেখে মেহের চলে যেতে নিল। সূচনা এক দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে আছে। মেহের একটু দূরে গিয়ে আবার পিছু ফিরল। সূচনাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কেউ ভুল কিছু বললে বা নিজের আত্মসম্মানে আঘাত করলে হয় প্রতিবাদ করতে হয়, না হয় চুপ করে ধৈর্য ধরতে হয়। চোখের পানি হচ্ছে দুর্বলতা, আর নিজের দুর্বলতা কখনো প্রকাশ করতে নেই। প্রতিটা মানুষের আত্মমর্যাদা আছে, সেটা বজায় রাখা জরুরি। অন্যের কথায় না কেঁদে মাথা থেকে ঝেড়ে ফেলো। মানুষের কাজই বলা, তারা বলবেই সব কথা গায়ে মাখতে নেই। খাবারটা কিন্তু খেয়ে নিবে, বাই। সূচনা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে মেহের দিকে চেয়ে রইল। মেহের দরজার বাইরে পা রাখতেই সূচনা অন্যদিকে ফিরল। মেহের আবার উকি দিয়ে বলল, বাই দা ওয়ে, কাঁদলে কিন্তু তোমায় মন্দ লাগে না? হট লাগে ভীষণ। ইউ মেহের চলে গেল। সূচনা হেসে ফেলল। পাগল ছেলে, মানুষটা খারাপ না, ভালোই। না না, বোধহয় বেশি ভালো। সূচনা খাবার খেতে লাগলো। মেহের যে সূচনার ঘরে এসেছে তা ওর ভাবি দেখেছে।
আড়ি পেতে মেহেরের কথাও শুনেছে। ও এই চলছে, ঠিক আছে, আমিও দেখবো মিস সূচনা। নো নো চাকরানি, তুমি এই বাড়িতে কিভাবে থাকো? সূচনা এই বাড়িতে এসেছে 2 মাসের বেশি হলো। সবার সাথে ভালো সম্পর্ক হলেও মেহেরের ভাই ভাবির সাথে এখনো স্বরূপ সম্পর্ক হয়নি। মিষ্টি তো সূচনা বলতেই পাগল। বাড়ির সকল কাজ মিতার সাথে সূচনাও করে। মেহেরের সাথেও সূচনার সম্পর্ক আগের থেকে বেশ উন্নতি হয়েছে। মেহের একটা দরকারি সূচনাকে খুঁজছিল। সূচনা, এই সূচনা, কোথায় তুমি? কি হয়েছে? ওকে কিসের দরকার? দরকার আছে মা। সূচনা কোথায় জানো তুমি? আমি তো জানি না, রুমে গিয়ে দেখো আছে কিনা। আচ্ছা। মেহের সূচনার রুমে গেল, কিন্তু সূচনা কোথাও নেই। রুমে নেই বলে বের হতে গিয়ে চোখ আটকালো টেবিলের ড্রয়ারে থাকা কাগজগুলোর দিকে। সূচনা ভুল করে খুলে রেখে গেছে। মেহের এগিয়ে গিয়ে কাগজগুলো হাতে নিল। এগুলো কি? ভালো করে কাগজ উল্টে পাল্টে দেখে অবাক হলো ভীষণ। কিছু একটা ভেবে জায়গা মতো জিনিস রেখে বের হলো। আন্টি আন্টি দেখো ফুলটা কত সুন্দর। হ্যাঁ মামুনি, খুব সুন্দর। সূচনা মিষ্টিকে নিয়ে ছাদে এসেছে। ছাদে হরেক রকমের ফুল গাছ। মিষ্টি এটা ওটা দেখাচ্ছে আর হাসছে। সূচনাও সেই সাথে হাসছে। সূচনা ছাদের রেলিং ধরে নিচে তাকালো। নিচে একটা ছেলেকে দেখে মন খারাপ হয়ে গেল সূচনা। আমার ভাই বোনগুলো কেমন আছে আর মা সে কেমন আছে, কতদিন হয়ে গেল দেখি না তাদের। আন্টি কি হলো তোমার, কথা বলো। মিষ্টির ধাক্কায় ভাবনার ছেদ ঘটল। মিষ্টি মা, চলো নিচে যাই, মামা বকবে, চলো। আইতে থাকি না আন্টি। আমরা আবার কাল আসবো শোনা। ঠিক আছে চলো। সূচনা হাঁটু ভেঙে বসে 2 হাত দিয়ে মিষ্টির মুখ ধরে বলল, মন খারাপ করে না বাচ্চা, তুমি না গুড গার্ল। মিষ্টি মাথা নাড়ালো। সূচনা মুচকি হেসে বলল, গুড গার্লেরা অল্পতে মন খারাপ করে না। আমরা আবার আসবো তো। এখন সন্ধ্যা নামছে, এই সময় কি এখানে থাকা যাবে? ঠিক বলো। না। তাহলে আজ বাসায় যাই, বেশি সময় থাকলে মামা বকবে। চলো, তোমায় আজ আমার হাতের স্পেশাল নুডলস করে খাওয়াবো। নুডলস মিষ্টির ভীষণ পছন্দের। মিষ্টি খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? 3 সত্যি। আমার বেস্ট আন্টি। সূচনাও মিষ্টিকে আদর করে বাসায় চলে গেল। মেহের বাবার রুমের সামনে দাঁড়িয়ে বলল, বাবা আসবো? ভদ্রলোক সবে মাগরিবের নামাজ পড়ে তার নির্ধারিত ইজি চেয়ারটায় বসেছেন। মা পাশে নামাজ আদায় করছে। এসো। মেহের রুমে ঢুকে বাবার পাশে দাঁড়ালো। দাঁড়িয়ে আছো কেন, বসো। মেহের বসলো, কিছু বলবে বলবে ভাবছে। তুমি কি কিছু বলবে? জি বাবা। বলে ফেলো, কি বলতে চাও। আসলে বাবা কথাটা সূচনাকে নিয়ে। সূচনাকে নিয়ে? সূচনা কি কিছু করেছে? কি হয়েছে খুলে বলো তো। সূচনা কিছু করেনি বাবা। তাহলে? মেহের সব খুলে বলল বাবাকে। সব শুনে মেহেরের বাবা বললেন, একটা মেয়ের মধ্যে এত ট্যালেন্ট, ও তো আমাকে কিছু বললো না। আমাকেও তো বলেনি বাবা। আমি আজ ওকে খুঁজতে গিয়ে দেখলাম ওর সার্টিফিকেটগুলো। বাবা আমি চাই তুমি ওকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। ও কখনো মুখে বলবে না, এটা আমি জানি। মেয়ে ঠিকই বলছে, তুমি বরং সূচনাকে ভর্তি করিয়ে দাও। মেয়েটার নিজেরও হয়তো স্বপ্ন ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি সূচনার সাথে কথা বলবো। বাবা আর একটা কথা। হ্যাঁ বলো। ভাইয়া ভাবি যেন না জানে, আর আমি যে বলেছি এ কথা তুমি সূচনাকে বলবে না। মেহেরের বাবা সম্মতি জানালো। মেহের মিষ্টি হেসে বেরিয়ে গেল। মেহেরের মা মেহেরের বাবার কাছে গিয়ে বাহুতে হাত রেখে বললেন, কি গো, কি বুঝলে? বুঝলাম, আমাদের মেহের যে সূচনার জন্য এত ভাবে, আসলেই কি মানবিকতা নাকি অন্য কিছু? সে যাই হোক, সূচনাকে কিন্তু আমার বড্ড পছন্দ। আমরা যা ভাবছি তা হলে কিন্তু মন্দ হবে না। হ্যাঁ। আঙ্কেল আন্টি আসবো? দুজনের কথার মধ্যে সূচনার কথায় ফিরে তাকালো। মেহেরের মা মিষ্টি হেসে বললেন, অনুমতি চাইছো কেন, এসে পড়ো তুমি। সূচনা নরম পায়ে ভেতরে গেল, হাতে চায়ের ট্রে। এতক্ষণ চায়ের জন্য মনটা আকুমাকু করছিল। সূচনা হাসলো, দুজনকে 2 কাপ চা দিল। বাকিদের দিয়েছো? জি, মিতা আপাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ভাবের রুমে। শুধু মেহের ভাই বাকি আছে। ওকে দাওনি কেন? উনি রুমে ছিল না তাই। মেয়ের এখন বোধহয় রুমেই গেছে, তুমি গিয়ে দিয়ে আসো এক কেমন। সূচনা মাথা নাড়ল। রাখো তো তুমি, নিতা না হয় দিয়ে দেবে।
সূচনা মা, তুমি আমার পাশে একটু বসো তো। সূচনা চোখ তুলে তাকালো। তা দেখে মেহেরের বাবা বললেন, বসো না, একটু গল্প করি তোমার সাথে। সূচনা পাশে বসলো। মেহেরের বাবা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, চাটা কিন্তু তুমি দারুণ বানাও। এত ভালো চা বানানো কে শিখিয়েছে তোমায়? আমার মা। তোমার মা নিশ্চয়ই খুব ভালো রান্না জানে। হ্যাঁ, অনেক মজা হয় মায়ের রান্না। তাহলে তো একদিন খেতে হবে তোমার হাতের রান্না। সূচনার মন খারাপ হয়ে গেল। মেহেরের বাবা মাথায় হাত রাখলেন। কোনো একদিন হবে, আল্লাহ চাইলে। তুমি মন খারাপ করো না। তুমি বলেছিলে তোমার আরও একটা বোন আছে আর একটা ভাই আছে। ওরা কোন ক্লাসে পড়ে? বোনটা এবার ইন্টারে আর ভাই 9-এ। তুমি পড়াশোনা করনি মা? সূচনা মাথা নেড়ে হ্যাঁ বলল। মেহেরের বাবা আগ্রহ নিয়ে বললেন, কোন ক্লাস অবধি পড়েছো? জি, গতবার এইচএসসি দিয়েছিলাম। বাহ, চমৎকার। তোমার তো একটা স্বপ্ন আছে, তাই না? তা তোমার সেই স্বপ্নটা কি আমি জানতে পারি? আমার বাবা চাইতেন আমি বড় পুলিশ অফিসার হই। ছোট থেকে সেটাই লক্ষ্য আর স্বপ্ন হিসেবে ধরে নিয়েছিলাম। তোমার সেই স্বপ্নটা যদি আমরা পূরণ করতে সাহায্য করি, তুমি কি আপত্তি করবে? সূচনা অবাক চোখে চাইল দুজনের দিকে। মেহেরের বাবা চোখে ইশারা করে বললেন, তুমি পড়াশোনা করতে চাও, এটা আমাকে বা তোমার আন্টিকে বললে কি আমরা না করতাম? বোকা মেয়ে। তোমায় মেয়ে বলেছি। বাবা মায়ের কাছে যদি নিজের ইচ্ছেগুলো খুলে বলতে না পারো তাহলে কি করে হবে বলো? সূচনা আবেগে কেঁদে ফেলল। এত ভালো একটা পরিবার। মেহেরের বাবা আবারও বলে উঠলেন, আমি কালই তোমায় ভর্তি করিয়ে দিয়ে আসবো। যে স্বপ্নটা দেখেছো সেটা যেন সফল হয়। নিজেকে তৈরি করে তবেই ফিরবে চিরচেনা গ্রামে। ভাই বোন তো দেখতে হবে। সূচনা চোখ মুছে হেসে ফেলল। আপনাদের উপর কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করব জানা নেই আমার। এত ঋণ শোধ করব কি করে? ঋণ শোধ করতে হবে না। শুধু বড় পুলিশ অফিসার হলেই হবে? আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের মেয়ে মস্ত বড় পুলিশ অফিসার। কি পারবো তো বলতে? সূচনা চোখে জল, মুখে হাসি নিয়ে মাথা নাড়ল। এবার তুমি যাও, কাগজগুলো গুছিয়ে রাখো। সব আছে তো কাছে? জি আছে। কাল সকালে বের হব আমরা। সূচনা চায়ের ট্রেটা বুকে জড়িয়ে ধরে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে ছোট বোনের প্রতি কৃতজ্ঞতা জানালো। তোকে পেলে জড়িয়ে ধরে খুব কাঁদতাম আফরিন। সেদিন তুই জিনিসগুলো দিয়ে কি উপকার যে করেছিস। এবার আমি আমার স্বপ্ন, বাবার স্বপ্ন, আমার এই পরিবারের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ। সূচনা, এই সূচনা, আমার কফিটা দিয়ে যাও। উফ, মরণ! আমি ছাড়া কি আর কেউ নেই? আজব। আসছি, একটু ধৈর্য ধরুন। সূচনা মেহেরের কফি নিয়ে মেহেরের রুমে গেল। আসবো? এসো। এই নিন। এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন? আপনার মতলব ভালো লাগে না তাই। মেহের সূচনার কথা শুনে হেসে ফেলল। মগটা টেবিলের উপর রেখে সূচনার কোমর জড়িয়ে কাছে টেনে আনলো। আমার মতলব খারাপ? আরে কি করছেন, ছাড়ুন। এসব কোন ধরনের অসভ্যতামি? আমি অসভ্য যে তাই? আমি কিন্তু চিৎকার করব, ছাড়ুন বলছি। মেহের আর একটু শক্ত করে বাদন আটকালো। সূচনার কানের কাছে মুখ নিয়ে বলল, করো চিৎকার, জোরে চিৎকার দাও, সবাই এসে দেখুক। মেহেরের নিঃশ্বাসে সূচনার শরীর নাড়া দিয়ে উঠল। মেহের সূচনার কানে আলতো করে চুমু খেল। সূচনা কেঁপে উঠল। গলার স্বর আলপো করে দিয়ে বলল, মেহের ছাড়ুন আমায়। সূচনার কথায় মেহের ছেড়ে দিল সূচনাকে। সূচনার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মেহের হতভম্ব হলো। এত সময় মেহের যেন ঘোরের মধ্যে ছিল। কি করছে বুঝতে পেরে কষ্ট হলো। সূচনার চোখের পানি যেন হৃদয়ে গিয়ে লাগলো। সূচনা, আমি আসলে... মেহেরকে কিছু বলতে না দিয়ে সূচনা দৌড়ে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। মেহের সামনে থাকা ফুলের টবে জোরে লাথি দিয়ে বলল, ড্যাম ইট, কি করে ফেললাম আমি এটা? আমি কি করে কষ্ট দিলাম ওকে? আমার ভালোবাসার মানুষটার চোখে আমার জন্য পানি এলো। হ্যাঁ, মেহের ভালোবেসে ফেলেছে সূচনাকে। কখন, কোথায়, কিভাবে জানা নেই, তবে বড্ড ভালোবাসে এই মেয়েটাকে সে। পরদিন সূচনাকে নতুন ভার্সিটিতে ভর্তি করে দেওয়া হলো। সূচনা ভয় পাচ্ছিল। মেহেরের বাবা ওকে বোঝালো, সাহস দিল। এভাবেই চলছিল দিনগুলো। আমি কি ভেতরে আসতে পারি? স্বামী স্ত্রী দুজন কথা বলছিল। সূচনার মিষ্টি ডাকে ঘুরে তাকাতে তারাও হেসে বলল, তোর এই স্বভাব কি যাবে না? সূচনা প্রতিদিনকার মতো আজও হাতে ট্রে নিয়ে ঢুকলো। দুজনের সামনে ট্রেটা রেখে চায়ের কাপ দুটো হাতে দিতে দিতে বলল, কি করব বলো মেনার যে, তোমরা কি না কি করেছিলে, আমি কি ওভাবে আসতে পারি?
মেহেরের মা সূচনার কান টেনে বলল, ওরে পাজি মেয়ে, বাবা মায়ের সাথে এমন কথা, মারবো কিন্তু। আর লাগছে তো আঙ্কেল, কিছু বলো। এই ছাড়ো আমার মাকে। ইস, বাবার আদরের মেয়ে। চা খাওয়া শেষ হলে মিষ্টির প্লেট দুজনকে দিল সূচনা। মিষ্টি কেন? আগে মিষ্টি মুখ করো তো দেখি। সুখবর শুনতে হলে মিষ্টি খেতে হয়, জানো না? এবার সুখবরটা শুনি। সূচনা আয়েশ করে বসলো। বাবা মা দুজনের দুহাত নিজের হাতের মুঠোয় নিল। মেহেরের বাবা মা ভীষণ অবাক হচ্ছে, তারা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু। সূচনা ছলছল চোখে বলল, আমি আমার মাকে হারিয়েছি সেই ছোট্টবেলায়। তখন ভালো মন্দ কিছুই বুঝতাম না। বাবা আমার জন্য নতুন মা আনলেন, তাকে দেখিয়ে বললেন এটা তোমার মা। আমি মেনে নিলাম। নতুন মাও আমায় আদর যত্ন করতেন, কিন্তু প্রতিবেশীরা সব সময় তাকে মনে করিয়ে দিতেন আমি সৎ মেয়ে। তারপরও সব ঠিকই ছিল। মা মাঝে মাঝে আমাকে অত্যাচার করলেও পরে আদর করত, আমি সব ভুলে যেতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পর মা একেবারে বদলে গেলেন। মা এখনো মনে করেন বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, কারণ বাবা আমার পরীক্ষার টাকা জোগাড় করতে গিয়েই অ্যাক্সিডেন্টে মারা যায়। সূচনা চোখ মুছে দুজনের দুহাতে চুমু খেলো গভীরভাবে। বাবা চাইতেন আমি যেন মানুষের মতো মানুষ হয়ে তার সম্মান রাখি, আমার মায়ের সম্মান রাখি। কেউ যেন বলতে না পারে মা বাবা মরা মেয়েটা ফালতু হয়ে গেল। নতুন মা আমার স্বপ্নটা দেখলো না, আমার পড়াশোনা বন্ধ করে দিল। আর তারপরই পাড়ার এক লম্পটের সাথে আমায় টাকার বিনিময়ে বিয়ে দিতে চাইলো। ছোট ভাই বোনটা সাহায্য না করলে হয়তো এতদিনে মরেই যেতাম। সূচনা আবারও চোখ মুছল, চোখে পানি তাদের দুজনেরও। কিন্তু বিধাতা হয়তো আমার জীবনটা সুন্দর করে সাজাতেই চেয়েছিলেন, তাই তো আপনাদের পেলাম। আমি ভাবিনি আমি আবার বাবা মা পাবো, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। সূচনা মেহেরের বাবার দিকে ঘুরে বসলো। এবার তার দুই হাত শক্ত করে ধরলো। জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, এটা যেমন সত্য, তেমনি জন্ম না দিয়েও যে বাবা মা হওয়া যায় এটাও সত্য। আর আপনারা হলেন আমার সেই বাবা মা, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক রয়েছে। আর সেই থেকেই বলছি, হ্যাঁ আপনারাই আমার বাবা মা। আর আপনাদের মেয়ে আজ পুলিশ অফিসার হতে পেরেছে, সবার স্বপ্ন পূরণ করতে পেরেছে। মেহেরের বাবার চোখ দিয়ে পানি পড়ল। মা তো হাউ মাউ করে কেঁদে ফেললেন, সূচনাকে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ। আমার মেয়ে আমার কলিজাটা। সূচনাও জড়িয়ে ধরে কাঁদল খুব। মেহের এসেছিল বাবার সাথে কথা বলতে। মেহেরও এখন তাদের নিজস্ব ব্যবসায় যোগ দিয়েছে। 6টা বছরে বদলে গেছে অনেক কিছু। মেহের আগের থেকে গম্ভীর হয়েছে, আর সূচনা আগের থেকেও সুন্দর। সূচনার কথাগুলো সবই মেহের শুনেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সূচনা তাদের সাথে কথা বলে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালো। মেহের তখনই চলে গেল। হুট করেই মেহেরের মা সূচনাকে থামিয়ে বললেন, সূচনা মা। জি আন্টি। বসো, একটু কথা আছে। সূচনা বসলো। তোমার কাছে যদি আজ আমি কিছু চাই, তুমি কি তা দিবে? কেন দিব না আন্টি? কি চাই বলে দেখুন, আপনাদের জন্য আমি আমার জীবন দিতেও পিছপা হব না। আমার ছেলের বউ হবে, এবার অন্তত আমার ছেলেটাকে মেনে নাও। আমরা পার্মানেন্ট ভাবে তোমাকে চাচ্ছি, তোমার একটা পরিচয় দিতে চাই। আর সব থেকে বড় কথা, মেহের তোমায় অনেক ভালোবাসে। আমি মা তো সবই বুঝি। আমি এবং তোমার বাবাও চাই, তোমার মুখে মা বাবার ডাক শুনতে চাই। তুমি ফিরিয়ে দিও না মা। সূচনা কি বলবে কিছু খুঁজে পেল না। মেহেরের মায়ের হাত ছাড়িয়ে উঠে গেল। মেহেরের বাবা মা নিরাশ হলেন। সূচনা দরজা অব্দি গিয়ে ঘুরে তাকালো। ওনারা অন্যদিকে চেয়ে আছেন। সূচনা মুচকে এসে অ্যাটেনশন পেতে মেহেরের বাবা মা তাকালো। আপনারা যা ভালো মনে করেন তাই করুন, আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে নিয়েও না। তবে হ্যাঁ, আমি আমার ওই পরিবারকে আগে নিয়ে আসি, তারপর সব। আপনাদের পার্মানেন্ট বাবা মা ডাকতে আমি নিরাশ করব না। মুহূর্তেই দুজনের মুখ চকচক করে উঠল। মেহেরের মা উৎফুল্ল হয়ে বললেন, তোমার কথাই হবে, আমরাও যাব তাদের আনতে। তোমার ছেলেকে কিছু বলো না কিন্তু, সারপ্রাইজ থাকুক জিনিসটা। তারা হেসে সম্মতি দিতেই সূচনা বেরিয়ে গেল। নিস্তব্ধ রজনী। সূচনা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কিভাবে এতগুলো বছর চলে গেছে সে বুঝতেই পারল না। কি অবস্থায় আছে আমার মা, ভাই, বোন? আফরিন নিশ্চয় অনেক বড় হয়েছে। আর অয়ন কেমন দেখতে? ওরা
সূচনা, আমি তোমায় ভালোবাসি, বিশ্বাস করো। কিভাবে এত ভালোবাসলাম আমি নিজেই বুঝতে পারিনি। আমি শুধু জানি আমার তোমাকে চাই, তোমায় বড্ড প্রয়োজন আমার। সেদিনের ঘটনার জন্য আমি অনেক অনেক সরি। তুমি আমার সাথে কথা বলো না, তাকাও না, ডাকলে শোনো না, এই জিনিসগুলো অনেক পুড়াচ্ছে। আমার নিজের কাছে গিল্টি ফিল হচ্ছে, প্লিজ ক্ষমা করো। দয়া দেখাচ্ছেন? আপনাদের বাসায় থাকি বলে যা ইচ্ছা করবেন? সূচনা, তুমি ভুল বুঝছো আমায়। ঠিকই বুঝছি। আমার আশেপাশেও আসবেন না বলে দিলাম। আপনার এসব আদিক্ষেতা আমার ভালো লাগে না, জাস্ট ভালো লাগে না। সো প্লিজ আমার থেকে দূরে থাকুন, একটু শান্তিতে বাঁচতে দিন। না হয় আমি বেরিয়ে যাব এই বাড়ি থেকে। আর আমার কাছে এত এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। আপনারা বড়লোক মানুষ, যা খুশি করতে পারেন, চাইলে 1000 মেয়ে কিনতে পারেন, নিজের চাহিদা মেটাতে পারেন, কিন্তু খবরদার আমায় এসবের তালিকায় রাখবেন না। তারপর থেকে মেহের আর সূচনার পিছে ঘুরেনি, ভালোবাসার কথাও বলেনি। সূচনা যা চেয়েছে তাই করেছে। সূচনা অবশ্য আস্তে আস্তে মেহেরের প্রেমে পড়েছে। মেহেরের দূরত্ব তাকে কষ্ট দিয়েছে, কিন্তু মেহেরকে কিছু বলা হয়নি। মিস্টার মেহের, এবার দেখব মুখ ফিরিয়ে কি করে নাও। আমি অন্যায় করেছিলাম, তার শাস্তি পেয়েছি, কিন্তু আর নয়। এবার তোমাকে আমার করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পরদিন সূচনা মেহেরের বাবা মা সূচনার গ্রামে গেল। সূচনার পরিবারকে পেয়েও গেল। এতদিন পর সবাইকে পেয়ে সূচনা আর তাদের কি কান্না। সূচনার মা, সৎ মা, তার কাছে ক্ষমা চাইল। ওদের নিয়ে চৌধুরী বাড়িতে ফিরল সবাই। তবে সূচনা বলেছে খুব শীঘ্রই নতুন বাসায় উঠবো আমরা। মেহেরের বাবা মা আপত্তি করলেও সূচনা বুঝিয়ে বলল। সূচনার পুলিশ অফিসার হওয়ার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। একদিন সকালে বাড়িতে পুলিশ দেখে অবাক হলো সবাই। মেহেরের ভাবি বললেন, এ কি, বাড়িতে পুলিশ কেন? কে কোথায় আছে? দেখে যাও, বাড়িতে পুলিশ এসেছে। তার ডাকে সবাই এলো। কি সমস্যা, আপনারা এখানে কেন? আপনারা আমাদের বাড়িতে কেন এসেছেন? কে কি করছে? সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের ভাবনায় ছেদ ঘটি ইউনিফর্ম পরা একটা মেয়ে প্রবেশ করলো। তাকে দেখে সবাই থ। ইউনিফর্মে সূচনাকে প্রথম দেখেছে সবাই, এমনকি মেহেরও। এই মেয়ে কি আমার হার্ট অ্যাটাক করাবে? উফ। সূচনা, তুমি? হ্যাঁ ভাবি, আমি। কেন অবাক হচ্ছেন? কাজের মেয়ে থেকে ডিরেক্ট পুলিশ অফিসার, কিভাবে কি? আন্টিমণি, তুমি পুলিশ? সূচনা মিষ্টিকে জড়িয়ে ধরে চুমু খেয়ে হ্যাঁ বলল। ওয়াও, আমি বড় হয়ে তোমার মতো পুলিশ হবো। হবে তো মামুনি। সূচনা উঠে দাঁড়ালো। মেহেরের বাবা মা আর নিজের মাকে পাশাপাশি দাঁড় করিয়ে সালাম করে স্যালুট করলো। আমার জন্য দোয়া করবে তোমরা, যেন একজন সৎ পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করতে পারি। দোয়া করি মা, আরো অনেক বড় হও। মেহের পিছে তাকিয়ে একজনকে ইশারা করতেই সে বাইরের থেকে এক তোড়া ফুল নিয়ে এলো। সূচনা সেটা হাতে নিয়ে মেহেরের সামনে দাঁড়ালো। মেহের ভ্রুকুচকে তাকিয়ে আছে। সূচনা হাঁটু ঘেঁষে বসলো। 8 জন পুলিশ 4 জন করে দুপাশে বিভক্ত হলো। সকলের হাতে বেলুন আর কাগজ, যাতে লেখা উইল ইউ ম্যারি মি। ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমার হবেন? বিয়ে করবেন আমায়? মেহের এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে অবাক হচ্ছে, কিন্তু সূচনার অপমানের কথা মনে পড়ে মুখ ঘুরিয়ে নিলে সূচনা কষ্ট পেল। তবুও হেসে বন্দুক বের করে মেহেরের কপালে ঠেকিয়ে বলল, শোনো মিস্টার, আমি ভোলা ভালা নই, নাম করা পুলিশ অফিসার, বুঝলে? ভালোভাবে রাজি না হলে ধরে বেঁধে নিয়ে বিয়ে করব। ও আচ্ছা, তাই না? সবাই আনন্দে হাততালি দিল। মিষ্টি মুখ করালো। মেহের সূচনার কানে ফিসফিসিয়ে বলল, বিয়েটা হতে দাও, এতদিনের যন্ত্রণার শোধ তুলবো মাই কুইন। ওরে বাবা, তাই? ভয় পেয়ে গেলাম।